This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা বাজে আর আপনার কথা বলতে রোজের মতো আবার হাজির আমি ঠোঁটকাটা আপনার ভাষায় কথা বলতে। আজকের দিনটাকে রাজনৈতিক মাপকাঠিতে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে একটাই শব্দে ব্যাখ্যা করা যায়, টানাটানি, দড়ি টানাটানি। এক শাহজাহান, দুই এ রাজ্যের মহিলা ভোটার, আরও অনেক আছে, তাপস রায়, বলছি এক এক করে সবেতে আসবো। তবে শাহজাহান, তাকে যখন ধরা যাচ্ছিল না তখন সে কি টানাটানি, কোথায় বাঘ কোথায় বাঘ, বাঘ যখন ধরা গেল তখন সমস্ত এজেন্সিগুলোর মধ্যে দড়ি টানাটানি, কে বাঘে পাবে বাঘকে। পুলিশ পেল, পুলিশ সিআইডি কে দিল, সিআইডি সিবিআই এর হাতে গেল, সেটাই তো দেখাবো আজ শুরুতেই। সিবিআই কবজায় করতে পারলো বাঘকে, সন্দেশখালির বাঘ সিআইডির কবজা থেকে বেরিয়ে সিবিআই এর কবজায় চলে গেল একটু আগে। এই মুহূর্তে বাঘ রয়েছে জোকা ইএসআইতে, মেডিকেল টেস্ট হচ্ছে। সিবিআই হেফাজতে নেওয়ার পরেই রুটিন মাফিক মেডিকেল টেস্ট। সেই ইএসআই এর ছবিও আপনাদের দেখাবো, কিন্তু তার আগে টান টান চিত্রনাট্য, টান টান, এই গেল তো সেই গেল, চলছে সেই মঙ্গলবার থেকে। বাঘ ধরতে কম ঝক্কি তো যায়নি, এবার তাকে হাতে পেতেও মহা ড্রামার মুখোমুখি কেন্দ্রের এজেন্সি। পর্দা উঠছে নামছে, প্রতি পর্বে আলাদা চমক, টুইস্ট পে টুইস্ট। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল সিবিআই এর হাতে সঁপে দিতে হবে শাহজাহানকে, কিন্তু সন্দেশখালির বেতাজ বাদশাকে হস্তান্তর প্রক্রিয়া কি এত ছোট, এত সহজ হয়? তার অধ্যায়ের পর অধ্যায় টানাপোড়েনে ভরা। দিনের শেষে অবশ্য সিবিআই পেল, দুদিন ধরে চূড়ান্ত নাটকের পর ফাইনালি। এর আগে বুধবার হাইকোর্ট সাফ বলে দিয়েছিল 4:15 ডেডলাইন, তার মধ্যে শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআই এর হাতে। কিন্তু কোথায় কি, সিবিআই বসে রইল বাইরে ঠায়, খালি হাতে ফিরল গতকাল। ওদিকে শাহজাহানকে নিয়ে সোজা এসএসকেএমে আজ সিআইডির দল। রুটিন যদিও বিষয়টা, অভিযুক্তের হাত বদলের আগে তিনি যাদের হাতে বন্দি তাদের তরফে মেডিকেল চেক আপ, এরপর ভবানী ভবন। কিন্তু কেন শাহজাহানকে হঠাৎ পেছনের দরজা দিয়ে বের করা হলো? জলঘোলা চরমে পৌঁছয়। ওই যে শুরুতেই বলেছিলাম টুইস্ট পে টুইস্ট, কখন যে কি হচ্ছে। 4:15 ডেডলাইন কোর্ট অনেক আগে বেঁধে দিয়েছিল, তাহলে তার মধ্যে কেন সমস্ত রুটিন কাজ, স্বাস্থ্য পরীক্ষা শেষ করা হলো না? কেন এমন ডামাডোল এড়ানো গেল না? শাহজাহানকে নিয়ে এই চাপানুতরের আঁচ পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, যদিও সেখানে ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে। শাহজাহান শেখকে সিবিআই এর হাতেই তুলে দিতে হবে বলে দিল শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশ এদিন বহাল রাখে সুপ্রিম কোর্ট, আর এ নিয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিল হাইকোর্টের নির্দেশই বলবৎ হবে। অতঃপর দিনভর নাটক, শাহজাহানকে আগলে রাখার মরিয়া চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত মুঠো আলগা করতে হলো সিআইডিকে। এখন চলুন জোকা ইএসআইতে যাই, সেখানে সুপ্রিয় আমার সহকর্মী অপেক্ষা করছে, সুজয় অপেক্ষা করছে। সুজয়, আমি তোমার থেকে জানতে চাইবো এখান থেকে গন্তব্য কোথায়? নিজাম। যে মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলছি সেই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে আধ ঘন্টা হয়ে গিয়েছে শাহজাহান শেখকে নিয়ে আসা হয়েছে এবং শাহজাহান শেখের খুঁটিনাটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে তার কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। এই পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে। তার কারণ নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখা তারা এই ঘটনার তদন্তভার পেয়েছে বা তারা এই ঘটনায় পৃথক মামলা রুজু করেছে। প্রথম তাকে এই মামলাতে নিয়ে যাওয়া হবে। আজকে নিয়ে যাওয়ার পর আজকেই তদন্তকারীরা এক প্রস্থ জেরা করবেন শাহজাহান শেখকে, তারপর আগামীকাল থেকে শুরু হবে সেই ম্যারাথন জেরা প্রক্রিয়া। এবং সেই জন্য দীর্ঘ প্রশ্নমাল্লা তদন্তকারীরা তৈরি করে রেখেছেন যে শাহজাহান শেখের এই সাম্রাজ্য, শাহজাহান শেখের, কারণ এক্ষেত্রে অভিযোগ কিন্তু ইডি তদন্তকারী
বিক্ষোভকারীদের উপর হামলা, এটাই মূল অভিযোগ। তাই এই হামলার পেছনে শাহজাহান শেখকে কারা কারা সাহায্য করেছে, শাহজাহান শেখের বাড়িতে যখন ইডি পৌঁছেছিল তখন তার ফোন ব্যস্ত পাওয়া গিয়েছিল, সেই ব্যস্ততার সময়ে কোন কোন অনুগামীর সঙ্গে তার কথা হয়েছে, কি কথা হয়েছে, যে 3000 লোক জড়ো করার অভিযোগ উঠছে সেই 3000 লোক কার ডাকে এলো, সরাসরি শাহজাহান শেখের ডাকে এলো নাকি শাহজাহান শেখ কোনো অনুগামীকে বললেন সেই অনুগামী 3000 লোক জড়ো করলো, এই প্রশ্নগুলি খুঁজতে চান তদন্তকারীরা। আর একদম আমি আবার পরে তোমার কাছে ফিরবো, তুমি একটু ওয়েট করো, কারণ আপডেট তো আমাদের নিতেই হবে। শাহজাহান কেসে বুধবারই সকাল সকাল আদালত অবমাননার মামলা করেছে ইডি, কারণ মঙ্গলবার শাহজাহানকে হস্তান্তরের সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তারপরও কাজ হয়নি। ইডির করা মামলায় এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, দ্রুত প্রধান বিচারপতির নির্দেশ কার্যকর করতে হবে। শাহজাহানকে হস্তান্তরে আর সময় দেওয়া যাবে না। সিবিআই এর হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর না করে রাজ্যের লুকোচুরির আচরণ, ওই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা, কড়া মন্তব্য করেছেন বিচারপতি। যেখানে গোটা তদন্ত সিবিআই করবে, সেখানে শাহজাহানকে হস্তান্তর না করা রাজ্যের সঠিক সিদ্ধান্ত নয়। শীর্ষ আদালতের আর্জি মেনেই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ হয়ে যায় না, বলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। ব্যাস, এরপর সব মিটে গেল ভাবছেন? না, আরে বাবা, সন্দেশখালীর বাঘ বলে কথা, ছোট ব্যাপার নাকি? না তো। হাইকোর্ট যেমন বলেছিল সেই মতো ঘড়ি ধরে ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই। চরম তৎপরতা, 4টের আগে যেখানে হাজির গোয়েন্দারা, 4:15 ডেডলাইন, সময় গড়াচ্ছে, ঘড়ির কাঁটা মিনিট সেকেন্ড গুনছে সিবিআই। 4:10, 4:15, না, সিবিআই পায়নি শাহজাহানকে এই সময়সীমার মধ্যে। হাইকোর্টের দেওয়া ডেডলাইনও ফেল। ওদিকে রাজ্য রাজনীতিতে ততক্ষণে গরমাগর্মি শুরু। কেন হাইকোর্ট বারবার করে সিবিআইকে স্পুন ফিডিং করাবে? কেন বাংলার পুলিশ চার্জশিট করবে? সেই চার্জশিট যদি অন্যায় থাকে, হাইকোর্টের সবসময় তার সেই অধিকার আছে, সেই চার্জশিটটা দেখে যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না, চার্জশিট করতে দেবে না। আর এতদিন ধরে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, যখন বাঘের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে খুঁজতে শাহজাহানকে পাওয়া গেল, তখন তাকে সিবিআইকে তুলে দাও। এইটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি, এটা আরেকটা অন্যায় হচ্ছে। বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে। পুলিশ শাহজাহানের থেকেও বড় অপরাধী যে পুলিশ আদালতকে মানছে না। আপনি ভারতবর্ষের সংবিধান মানবেন না, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে যদি না মানেন, আপনাদের নৈতিক অধিকার আছে পদে বসে থাকার, মুখ্যমন্ত্রী পদে। আপনি তো ওই সংবিধানে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই যে তৎপরতা, এর কারণ কি পশ্চিমবঙ্গবাসী কেউ বুঝতে পারছে না। শুনলেন তো বিজেপির বক্তব্য। বিরোধীরা তো বারবার খোঁচা দিচ্ছে, শাহজাহান যদি মুখ খোলে শাসকের শিয়রে সংকট, তাই তাকে আগলে রাখার এত চেষ্টা, শেষ মুহূর্তে পর্যন্ত টেনে রাখছে সিআইডি। সেই কারণেই কি এত লুকোছাপা? সুজন বাবুর কথা শুনুন। সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে, এতটা আটকাচ্ছে কেন? এতটা মরিয়া কেন? প্রাণ ভোমরা আছে ওখানে। ক্যানিং বাসন্তী মারফত ডায়মন্ড হারবার হয়ে কালীঘাটে আসে তো সম্পদ ধরা পড়ে যাবে। তো পুলিশের ঘেরাটোপের বাইরে যেতে না পারে মরিয়া প্রচেষ্টা। মমতা ব্যানার্জি যে ধরা পড়ে গেছে সেটার স্পষ্ট প্রমাণ হলো এটা। তাহলে এই নাটকীয় চিত্রনাট্য, প্রতি মুহূর্তে যেখানে উত্তেজনা বেড়েছে, টেনশন বেড়েছে, স্নায়ুর চাপ বেড়েছে, শেষ পর্যন্ত সন্ধেবেলায় ডেডলাইন পেরোনোর পর সমাপ্তি ঘটল। শেষ পর্যন্ত সিবিআই হাতে পেল বাঘকে। সিআইডি থেকে স্ক্রিনেও দেখাচ্ছি, সোজা সিবিআই হেফাজতে বাঘ, সন্দেশখালীর বাঘ। তবে এবার অন্য এক নাটকের কথা বলি। শুরুতেই বলেছিলাম টানাটানির দিন আজ, দড়ি টানাটানি। তাপস রায়, তাকে নিয়ে টানাটানি কতটা হলো? তাপস রায়কে নিয়ে টানাটানি কতটা হলো? সত্যি কি তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস
তারা কি টেনে ধরে রাখতে চাইল তাপস রায়কে? তাপস রায়ও চাইলেন না। হাতে ছিল জোড়া ফুল, ফেলে দিলেন, দিয়ে হাতে নিলেন পদ্ম ফুল। জোড়া ফুল ফেলে পদ্ম ফুল, পদ্ম ফুল হাতে নিয়ে তাপস গ্যারান্টি দিলেন। কিসের গ্যারান্টি? ওই যে তাপস বললেন, আমি জীবনেও বিজেপি ছাড়বো না, দলে জয়েন করেই গ্যারান্টি দিয়ে দিলেন। আজকাল এমন গ্যারান্টি কে দিতে পারে বলুন তো? তাপস রায় দিলেন। আজকাল তো রাজনীতিতে বিশেষ করে কোনো কিচ্ছুর গ্যারান্টি নেই। কে কখন কোন দলে থাকবেন, কে কখন কার বিরুদ্ধে কথা বলবেন, কার হয়ে কথা বলবেন, কেউ গ্যারান্টি দিতে পারে না। সেখানে তাপস রায় পদ্ম হাতে নিয়েই, জোড়া ফুল হাত থেকে ফেলেই বললেন আর কখনো তিনি তৃণমূলে যাবেন না। এমন গ্যারান্টি কিন্তু অভিনব, নজিরবিহীন। আসুন দেখি কি বললেন তাপস রায়। তিনি তো ফ্রি বার্ড ছিলেন, মানে মুক্ত বিহঙ্গ। সেই মুক্ত বিহঙ্গই ঘর বদলে রাজনীতির নয়া পথে। তাপস রায় সোমবারের কথা, সেদিন বিধানসভায় গিয়ে ইস্তফা দিলেন। তারপরই তাপস বলেছিলেন, এখন তো ফ্রি বার্ড আমি। তবে যা চেয়েছিলেন সেটা হলো কি? ভেবেছিলেন তৃণমূলের বিধায়ক পদে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দেবেন। সেই মতো ইস্তফা দিলেন, কিন্তু পদ্ধতিগত ত্রুটিতে সেই ইস্তফাপত্র গ্রহণই করা হলো না। কাল আবার বিধানসভায় পদত্যাগ করতে যাবেন তাপসবাবু। মানে টেকনিক্যালি যদি আমরা ধরি, তাহলে তাপস রায় এখনো তৃণমূল বা বিধায়ক পদ ছাড়তে পারেননি, তার মধ্যেই তিনি বিজেপির হয়ে গেলেন। তবে নির্দিষ্ট সূচি মেনেই কিন্তু তিনি বিজেপির দফতরে গিয়েছিলেন, সেখানে আর দেরি করতে চাননি। পতাকা নিয়ে যোগ দিলেন পদ্ম শিবিরে। শুভেন্দু সুকান্তদের হাত থেকে পতাকা নিলেন। তাহলে কুণাল ঘোষেদের শত আবেদন কাজে এলো না, বিজেপিতেই গেলেন তাপসবাবু। আমি বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমি সেটা পালন করব। বিজেপিতে যোগ দিয়ে এই গ্যারান্টির কথা শোনালেন তাপস রায়। কিন্তু গ্যারান্টি কেন দিতে হলো? কিসের জন্য গ্যারান্টি দিচ্ছেন? আজকের রাজনীতিতে এই গ্যারান্টির দাম কতটা? দেখুন, একসময় কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন, দীর্ঘদিন সেখানেই ছিলেন। শেষমেশ তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে তাপস রায়। আর সেই জন্যই বলতে হলো, রাজনীতিতে বাকি যে কটা দিন ততদিন বিজেপিতেই। যে তাপসবাবু একসময় তৃণমূলের হয়ে বিজেপির আক্রমণের জবাব দিতেন, আজ তিনি বিজেপির দলে। এইবার তাহলে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াবেন। তেমনটা যে করবেন, বাড়ি থেকে বিধানসভায় রওনা দেওয়ার আগেই তো বুঝিয়ে দিলেন তাপস রায়। সুর কোন খাতে বইবে? কত মানুষ মৃত্যু হয়েছে, রক্তাক্ত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ, এমনকি তৃণমূলেরও। অক্টোবর মতন ঘটনা আকছাড় হয়েছে। তারপরে সন্দেশখালীর মা বোনেদের ওপর যে অত্যাচার, এ ভাবা যায় না। এই জলদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে? ডেমনদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে? জলদস্যুদের পাশে সরকার? বাড়ির নিচে দাঁড়িয়ে বললেন তাপস রায়। একটু দূরে উত্তর কলকাতার 28 নম্বর ওয়ার্ডের এক অনুষ্ঠানে তখন কুণাল ঘোষ। জবাব দিতে দেরি করলেন না তিনি। বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা, এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে। তাপসদা, আপনি তো তাপস রায়, আপনি এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাসটা আপনার ঢুকছে কি করে? চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনোদিন চায়নি। হ্যাঁ, তো জলদস্যু, ডেমন। যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোনো উত্তর দেব না। বিজেপি সিপিএমরা যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য, সেই পাপটা আপনি কাঁধে নিতে যান। শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা। যেন আজকে বাংলার যা চিত্র, এই চিত্র তো বাংলার মানুষ চায়নি, আমরাও চাইনি। তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন।
তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে, তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে। আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন। দলীয় নেতৃত্ব মেটাতে চাননি কি? প্রশ্নটা তুলে দিলেন তো কুণাল ঘোষই। তাপস রায়ের সঙ্গে পুরনো সম্পর্কের কথাও টানলেন। পাল্টা সেই কথা দলত্যাগী তৃণমূল নেতার মুখেও। সম্পর্ক তো একটা ছিল রাজনৈতিক, এবং তার ঊর্ধ্বে সেন্ট পলস কলেজে আমার হাত ধরেই কুণালের ভর্তি। কিন্তু এরপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব কারুর সম্পর্কে যেন এই ধরনের কথা না বলে। তাপসদা, আপনি তো তাপস রায়, আপনার জন্য মনে এখনো এক রাশ ভালোবাসা। আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি, মিস করছি তাপসদাকে, মিস করব। কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন। নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব কারুর সম্পর্কে যেন এই ধরনের কথা না বলে, এটা আমি আশা করব। এবং যদি করে তাহলে আমার রিয়াকশন, প্রতিক্রিয়াও থাকবে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র রাজনীতিতেও প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া থাকে। তবে বিজেপিতে যোগদানের আগে বিধানসভাতে গেলেন তাপসবাবু। পদত্যাগপত্রে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, ফলে কাল আবার যাবেন। এরপর যা ভেবেছিলেন হলো না। তৃণমূলের বিধায়ক পদ থাকাকালীনই যোগ দিতে হলো বিজেপিতে। বিধানসভার বাইরে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাও দিলেন তাপস রায়। টাইপ করে সই করে দিয়েছিলেন তো, ওটা হচ্ছে, এবং সইটা সামনে করতে হয়, ওটা হচ্ছে যে আমি এবার হাতে লিখে দিতে হয়, ওটা একদম নিয়মে, আইনে। কালকে আমি একটার সময় সেই জন্য ধার্য করেছি। উনি যদি ইস্তফাপত্র গ্রহণ না হয় অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন? সেই ব্যাপারটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আইন, বিধানসভার আইন কি বলছে, সম্ভব? সেটা তখন দেখা যাবে। আইন আছে অন্যরকম, সেটা আই উইল নট ডিসকাস। সবাই তো এখানে আমি তো সমস্ত কিছু থেকে রিজাইন করে আমি যোগদান। আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল, সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি। পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। বিজেপি আবার নেমেছে দলীয় একেবারে কর্মী থেকে, কোনো এলাকার কোনো বিক্ষুব্ধ থেকে নেতা। বিজেপি হঠাৎ ভোটের আগে যোগদান কমিটি করেছে, সেখানে নাকি গদ্দার অধিকারী তার মধ্যে আছে। সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির এই এলাকার কর্মীদের তাদের সমর্থন মতামতের ভিত্তিতেই তাপসদাও সিদ্ধান্ত নিয়েছে, নাড্ডাজির অনুমোদন নিয়ে আমরা এই কাজটা করছি। আমরা ওরকম বলি না যে দরজা খুলে দিলে বলে নাকি তৃণমূল দল শেষ হয়ে যাবে, সব বিজেপি ঢুকে যাবে। আমরা ইন্টারেস্টেড নই। আমরা পরিষ্কার বলছি, বেছে বেছে মূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী, এবং আমরা নিচু তলার কর্মীদেরকে নিতে আগ্রহী। বেবি ফুড খাওয়া সুকেন্দু মজুমদার ওখানে আছে। তো এই আমি তাই বলছি, যোগদান মেলায় ভাত ছড়ালে কাকের অভাব হবে না, ভাত ছড়ালে কাক আসে, কিন্তু বিজেপি কোনো কোকিল পাবে না। শুভেন্দুর ক্ষেত্রে তাই হয়েছিল, তাপসকে বেশি সম্মান দেওয়া হয়েছে। ইডি তার বাড়িতে গিয়েছিল, আর শুভেন্দুকে ইডি ডেকেছিল, তারপর উনি তৃণমূলে যোগ থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। লয়্যালটি যে বিষয়টা, সেই বিষয়ে আমার এতটুকু, যখন যেটা করেছি 100%, 99.999 আমি লয়াল থাকব বিজেপির নেতৃত্বের প্রতি, বিজেপির প্রতি। আচ্ছা, উনি দীর্ঘদিনের নিষ্ঠাবান রাজনীতিবিদ, কোনো সন্দেহ নেই তো। তৃণমূলে যতদিন ছিলেন 100% লয়াল হয়েই তো রাজনীতিটা করেছেন, তাই না? কিন্তু সেখান থেকেও তো বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। এখনো অবধি তিনি তৃণমূলের বিধায়ক, বিজেপিতে যোগ দিলেন তো, থাকতে পারলেন 100% লয়াল। বিজেপিতে যোগ দিয়েই বলছেন 100% লয়াল থাকবো। এটা কি রাজনীতিতে সোনার পাথর বাটি নয়? রাজনীতিতে কি হয়, ভালো করে বললে কি না হয়। আজ যাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, কাল সেই পরম আপন, তাই কি? গোটা তাপস রায় এপিসোডের ক্রোনোলজিটা দেখলেই বুঝবেন। এই তো সেদিন, সোমবার দিন,
সকালে তখন তাপস রায়ের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ মান ভাঙাতে। সেদিনই নাকি শো কজ নোটিস কুণাল বাবুর কাছে যায়। ওইখানে তাপস বাবুর বাড়িতে বসে থাকা কালীন কেন দলের নেতার বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মনে নেই? তারপর সেদিনই সুদীপ বাবুর বাড়িতে চায়ের আমন্ত্রণে কুণাল, আর আজ দলেরই এক অনুষ্ঠানে উপস্থিত কুণাল আর সুদীপ। আজকে আপনাদের হাত থেকে চাবি নিয়ে এই প্রজেক্টে ফিরে আসবেন। সূর্যতরণ নামকরণ হয়েছে এই কারণে, কারণ সূর্যতরণ নামে উত্তম কুমারের একটা সিনেমা আছে, তাতে উত্তম কুমার ইঞ্জিনিয়ার, আর উত্তম কুমারের স্বপ্ন ছিল যে এই বিপজ্জনক বাড়িগুলো ভেঙে সেই জায়গায় নতুন ফ্ল্যাট তৈরি হবে। দুস্থদের জন্য আবাসন, নাম সূর্যতরণ, ছবি দেখাবো। সেই আবাসনের চাবি তুলে দেওয়ার অনুষ্ঠানেই আমন্ত্রিত মেয়র, উত্তর কলকাতার সাংসদ। আর তারপর শুনুন। সরকার প্রশাসন একটা বাংলার বুকে একটা অদ্ভুত মডেল আজ এটা করে দিল। সুদীপদা, কুণালদাকে নিয়ে কি বলবেন? কিরকম উদ্যোগ নিয়েছেন? খুব ভালো উদ্যোগ, এর থেকে ভালো উদ্যোগ হয় না। এই তো 29 তারিখ উত্তর কলকাতায় তৃণমূলের বৈঠক হলো। ডাক না পেয়ে এক্স মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন কুণাল ঘোষ। তারপর মার্চের প্রথম দুদিন বাংলায় প্রধানমন্ত্রী, কিন্তু কুণাল বাবু, তাপস বাবুরা অনেক বেশি ব্যস্ত থাকলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কখনো উত্তর কলকাতার জেলা সভাপতি পদ, তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান, আর সুদীপ বাবুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লোকসভায় দলের নেতাকেই বললেন মোদির পোষ্যপুত্র। প্যান 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 করে তো লোকে দিয়ে দেয়। আমি 7 মাস ছিলাম, আমি হওয়াটা মেনে নিতে পারিনি। ওর ঘনিষ্ঠ জনের মধ্যে বলেছে 3 মাস অপেক্ষা কর, 3 মাস কেটে যাওয়ার পরে বলেছিল 6 মাস অপেক্ষা কর, তারপরে নির্দিষ্ট দিন কিন্তু বলে দিয়েছিল। কান্নাকাটি করে চেয়ে নিয়েছিল। সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। আর যখন এই অবস্থা, তার মধ্যেই তাপসবাবু দল ছেড়ে দিলেন, অন্য দলে যোগও করে নিলেন। তাহলে মধুরেণও সমাপয়েত হলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিষয়ে যে সমস্ত ইস্যুগুলো ছিল, সেটা তো সুদীপদা যখন ফোন করলেন তখন কিছু কথা হলো। তারপর যখন উনি চা খেতে আমন্ত্রণ করলেন, বাড়ি গেলাম, সুদীপদা নয়নাদি আমি বসে দীর্ঘক্ষণ কথা বললাম। তো ফলে বেশ কিছু সমস্যা, সাংগঠনিক সমস্যা, সেগুলো সমাধানের একটা ইতিবাচক পদক্ষেপের একটা বিষয় নিয়ে কথা হয়েছে। ফলে সেগুলোর পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দেখুন, আজ অনুষ্ঠানে পাশাপাশি হাসাহাসি করলেন কুণাল ঘোষ, সুদীপ ব্যানার্জি, কিন্তু 3 দিন আগে যে বিষ বেরিয়ে আসছিল মনের ভিতর থেকে, সেটা সম্পূর্ণ মুছে গেছে বলা যায়। মনে রাখুন, 10 তারিখ ঠিক 3 দিন পরে তৃণমূলের ব্রিগেড, তার আগে এই অবস্থা, তার আগে আরো একটা অবস্থার ছবিটা দেখাবো। ছবিটা আজকের গীতাঞ্জলি স্টেডিয়ামের, তৃণমূলের 2 কাউন্সিলরের 2 গোষ্ঠীর সংঘাত। হয়েছেটা কি? এরা কারা জানেন? কোথায় ঝামেলা হচ্ছে জানেন? গীতাঞ্জলি স্টেডিয়ামে 10 তারিখের সভা উপলক্ষেই, জনগর্জন সভা উপলক্ষেই গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মীদের এনে রাখা হয়েছে। সেখানেই জনগর্জনের 3 দিন আগেই অবস্থা, 2 কাউন্সিলরের মধ্যে গোলমাল, লিপিকা মান্না আর সুশান্ত ঘোষ। কি অবস্থা এখন? চলুন সরাসরি গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে যাই। সুমন মহাপাত্র আমার সহকর্মী অপেক্ষা করছে। সুমন, জনগর্জনের আগে তো দলের অন্দরের গর্জনেই কান ফেটে যাচ্ছে।
দলের অন্দরের গর্জন, তার প্রভাব সুদূর প্রসারী। তোমাকে সে কথা বলছি তার কারণ গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বেরিয়ে এখন এই মুহূর্তে কিন্তু সেই গর্জন চলে এসেছে কসবা থানার সামনে। লিপিকা মান্না, খোদ কাউন্সিলর, তিনি থানার সামনে অবস্থানে বসে আছেন। তার দাবি পুলিশ তার সঙ্গে ঠিকমতো ব্যবহার করছে না, পুলিশ তার দায়িত্ব পালন করছে না। আমি একটু কথা বলার চেষ্টা করবো লিপিকা মান্নার সাথে। পুলিশ কথা শুনছে না, পুলিশ অভিযোগ নিচ্ছে না। আমি এখনো করিনি, করব। অনেক অভিযোগ করেছি, নট ভেরিফাইড সাইন করে পাঠিয়েছে, কাউকে কোনোদিন অ্যারেস্ট করেনি, কাউকে কোনোদিন অ্যারেস্ট করেনি। এই যে ছেলেগুলো দেখছো প্রত্যেক নামে কেস। ভাবুন, জনগর্জন শোনার আগে তো দলের অন্দরের গর্জন। সুপ্রিমো 1-2 নম্বর কানে যাচ্ছে তো? সাকসেসফুল মসৃণ জনগর্জন সভা হবে তো?